ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে কাকরাইলে রাতভর অবস্থান সমর্থকদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। 9 মাসে রাজপথে 5 শতাধিক আন্দোলনে ক্ষুব্ধ নগরবাসী। যান চলাচল বিঘ্নে তীব্র ভোগান্তি, আইনের শান্তিপূর্ণ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। আমাকে হাজার হাজার মানুষের ভোগাইবেন, লাখ লাখ মানুষের ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে, নির্মমভাবে এবং শান্তিপূর্ণ প্রয়োগটা যদি না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে। গত কয়েক বছরের তুলনায় এবার কোরবানির আগে মশলা জাতীয় পণ্যের দাম কম। ছোট বড় সব ব্যবসায়ী আমদানি করায় ভেঙে গেছে সিন্ডিকেট। কোরবানির জন্য পশু প্রস্তুত করতে ব্যস্ততা বেড়েছে খামারিদের। ভারতীয় গরুর চালান ঠেকাতে বাড়তি নজরদারি প্রশাসনের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিনা আনি এবং আমি তাসওয়ার নাফি। লুটপাট আর দুর্নীতির সুযোগ কমে যাবে বলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ গ্রহণে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত আদালতের রায় আর নির্বাচন কমিশনের গ্যাজেট বাস্তবায়ন না হবে ততক্ষণ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তা থেকে সরবেন না তারা। তাই রাত জেগেই চলেছে বিক্ষোভ। বিস্তারিত বাইজিদ সাদের প্রতিবেদনে। মধ্যরাতে স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বুধবার দুপুর থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে তার সমর্থকদের এই অবস্থান। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। ক্ষমতা কক্ষিগত করতে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ তাদের। মেয়র ইশরাককে শপথ দিতে হবে, শপথ পড়াইতে হবে এবং মেয়র হিসেবে তাকে বসাইতে হবে। নিজেদের মতো করে ক্ষমতাকে নিজেদের করে রাখতে চাই। যদি মেয়র ইশরাক সিটি কর্পোরেশনে বসে যায়, তারা যে টেন্ডারবাজি ঠিকাদারি করতেছে এই জিনিসগুলা পারবে না, যে কারণে ইশরাককে বসতে দিতে চায় না। বিভিন্ন রকমের তালবাহানা এবং আইনের ফাঁকফোকর দিয়ে তারা ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানকে ব্যাহত করছে। হুঁশিয়ারি দেন, যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। যে আমাদের ইশরাক ভাই যে পর্যন্ত মেয়র না হবে সেই পর্যন্ত আমাদের এই কর্মসূচি পালিত হবে। যদি শপথ বাক্য না করানো পাঠ করানো হয়, আগামী দিন থেকে আমাদের আন্দোলন সমস্ত ঢাকা শহরে এটা চলবে। পরে বুধবার সন্ধ্যায় আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ইশরাক হোসেন। বলেন, এটি শুধু এক ব্যক্তির আন্দোলন না, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের টেস্ট কেস এই আন্দোলন। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ইশরাক হোসেন আরো বলেন, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য কয়েকজন উপদেষ্টা ষড়যন্ত্র করছেন। সেই সাথে তথ্য উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে, ভালো না করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে 31 দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে, সেটার মধ্যে যুক্ত রয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের আগে গত 1 সপ্তাহ এই দাবিতে বিক্ষোভ অবস্থান ও ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। বাইজিদ সাদ, এখন ঢাকা। মেগাসিটি ঢাকা যেন পরিণত হচ্ছে আন্দোলনের শহরে।
যার যখন যেভাবে খুশি সড়কে বসে পড়ছেন দাবি আদায়ের লম্বা তালিকা নিয়ে। ফলে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী রাজধানীবাসীর। বিশেষজ্ঞদের মত, আইনের শান্তিপূর্ণ প্রয়োগ ঘটাতে না পারলে আন্দোলনের নামে জনভোগান্তি রাষ্ট্রের অকল্যাণ বয়ে আনবে। পাশাপাশি আন্দোলন কর্মসূচির জন্য নির্ধারিত স্থানগুলো উন্মুক্ত করা বা আরও প্রসারিত করে দিলে ভোগান্তি কমার আশা। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। মেগাসিটি ঢাকা। প্রায় 2 কোটি মানুষের এই শহরে ভোগান্তির শেষ নেই। তবে পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন দেখছে নগরবাসী, যে কারণে জনদুর্ভোগ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর ভাগ্যে। ছোট বড় যে কোনো ইস্যুতে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। অবাধে চলে অবরোধ, সমাবেশ কিংবা ঘেরাওয়ের মতো কর্মসূচি। প্রতিনিয়ত কর্মসূচির জন্য ব্যস্ততম এই নগর জুড়ে সৃষ্টি হচ্ছে অচলাবস্থা। আন্দোলনের নামে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের কৌশল হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী কিংবা বিভিন্ন পেশাজীবী সংগঠন। যার যখন যেভাবে খুশি সড়কে বসে পড়ছেন দাবি দেওয়ার লম্বা তালিকা নিয়ে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দাবি আদায়ের আন্দোলনে যেন ক্লান্ত ঢাকার রাজপথ। বিভিন্ন সূত্র মতে গেল 9 মাসে বিভিন্ন দাবিতে আন্দোলন হয়েছে অন্তত 500-রও বেশি। সময় মতো কর্মস্থলে পৌঁছানো ও অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া কিংবা সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। কেউ কেউ বলছেন কতিপয় গোষ্ঠীর স্বার্থে ভোগান্তিতে পড়তে হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীকে। ফলে প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। আপনারা 10 জনের স্বার্থ লইয়া আমাকে হাজার হাজার মানুষরে ভোগাইবেন, লাখ লাখ মানুষরে ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার আমি একটা মহিলা মানুষ, দেখা গেছে বেশি জার্নি করতে পারি না, গরমে জ্যামে অস্থির হয়ে যায়। গাড়ি চালাতে দেয় না, বেতন পাই না, টিম মারতে পারতেছি না। সমস্যা তো ভাই আমাকে বিশাল সমস্যা। এক্সাম আছে, স্টুডেন্টরা আছে, তখন এই রাস্তার মধ্যে যদি আন্দোলন নিয়ে আসে তখন তারা হয়রানির শিকার হইতেছে, লেট হইতেছে। ডিএমপির পক্ষ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকা নির্দিষ্ট করে দফায় দফায় বিজ্ঞপ্তি দিয়েও থামানো যাচ্ছে না আন্দোলনকারী। ফলে এসব আন্দোলন সামলাতে নির্ধারিত কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে ট্রাফিক পুলিশদের। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, আন্দোলনের কারণে মোটরযান আইন প্রয়োগ সহ অন্যান্য কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেলে ওই কাজেই সারাদিন ব্যস্ত থাকতে হয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। আন্দোলন অবরোধ রাত্র পর্যন্ত চলে এবং আমাদেরকে অতিরিক্ত ডিউটি করতে হয়, অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হয়। সেক্ষেত্রে আমাদের মোটরযান আইন বলবৎ করার জন্য যে প্রশিক্ষণগুলো সেগুলো আমরা দিতে পারি না। এই ট্রাফিক জ্যাম কমানোর কাজেই আমরা ব্যস্ত থাকি। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল খান বলেন, আন্দোলনের জন্য বিভিন্ন জায়গা রয়েছে, প্রয়োজনে সেগুলো কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রাষ্ট্র এই ক্ষেত্রে আইনের শান্তিপূর্ণ প্রয়োগ করতে না পারলে ভবিষ্যতে তা আরও বাড়বে এবং রাষ্ট্র একটি অকার্যকর হিসেবে পরিণত হবে। আন্দোলন যদি কেউ করতে চায় তার জন্য তো সুনির্দিষ্ট জায়গা আছে এবং সেই জায়গাগুলো আরও কীভাবে বাড়ানো যায় রাষ্ট্রের কাছে সেই আমরা আলোচনাটা করতে পারি। এটা যদি আমরা এখনই না থামাতে পারি, রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে নির্মমভাবে এবং শান্তিপূর্ণ প্রয়োগটা যদি না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে এবং রাষ্ট্র আরও অকার্যকর রাষ্ট্রের দিকে ধাবিত হবে। দিন দিন তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আন্দোলনকারীদের বিরুদ্ধে তৈরি হবে জনরোষ, যেটি কখনোই রাষ্ট্রের সার্বিক কল্যাণ বয়ে আনবে না। ওমর ফারুক, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় ভোগ্যপণ্যের বাজারে ভেঙে গেছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, যার সুফল মিলছে দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে। কুরবানির আগে গেল বছরগুলোতে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন মশলার দাম বাড়লেও এবারে চিত্র ভিন্ন। ব্যবসায়ীরা বলছেন, সবার আমদানির সুযোগ পাওয়া, আন্তর্জাতিক বাজারে পড়তি দাম ও পর্যাপ্ত সরবরাহের কারণে বাজারে স্বস্তি ফিরেছে, যার সুফল পাবেন ভোক্তারা। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। দেশে আদার চাহিদা বছরে প্রায় 3 লাখ টন, উৎপাদন হয় অর্ধেকেরও কম। ফলে প্রায় 55 থেকে 60% আদা আমদানি করতে হয়।
এর মধ্যে ভারত আর চায়না থেকে বেশি আদা আসে বাংলাদেশে। আদা সবচেয়ে বেশি বিক্রি হয় কোরবানির ঈদের মৌসুমে। এবারও খাতুনগঞ্জে প্রতিটি আড়তেই মশলা জাতীয় এই পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আর বছর ঘুরতেই পাল্টে গেছে চিত্রও। গেল বছর কোরবানির ঈদের সময় চায়না আদা 250 থেকে 260 টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 115 টাকায়, আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র 70 টাকায়। আন্তর্জাতিক বাজার সাথে অনেক ডিফারেন্স আমাদের বাজার। আন্তর্জাতিক বাজার আপনার এই আদা হচ্ছে 140 টাকা পত্তা পাই, 40 থেকে 135 টাকা, আমরা বেচছি 115 টাকা। কোরবান উপলক্ষে মাল বেশি করে ফেলছে, সে কারণে যে লোকসান দিতে হচ্ছে, বাজার কম। মানে লাগবে যে আপনার এই 50 টন, চলে আসছে 100 টন, এটা ওভার হয়ে গেছে না, সে কারণে কম বেশি হচ্ছে। কাঁচামাল তার রাখা যাবে না। বছরে রসুনের চাহিদা প্রায় 6 লাখ টন। এক বছরের ব্যবধানে এই পণ্যেও মিলছে অনেকটা স্বস্তি। গেল বছর কোরবানির মৌসুমে 200 টাকায় বিক্রি হওয়া চায়না রসুন এখন কিনতে পারছেন 115 টাকায়। আন্তর্জাতিক বাজারে রসুনের দাম পড়তির দিকে হওয়ায় বেকায়দায় আমদানিকারকরা। গত বছরের সাথে তুলনা করলে অর্ধেকে নেমেছে পেঁয়াজের দামও। গেল বছর যেখানে পেঁয়াজের দাম ছিল 70 থেকে 80 টাকা, এখন সেটি 42 থেকে 55 টাকা। আর চাহিদার প্রায় পুরোটাই পূরণ করছে দেশি পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় দেশি পেঁয়াজেই এবার চাহিদা মিটবে বলছেন ব্যবসায়ীরা। 8-10 দিন পরে বেচা বিক্রির সময় থাকবে না, ওটা ওরা গরু এবং অন্যান্য আইটেম নিয়ে চলবে। এখান থেকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে মোকামে নিয়ে যাবে, এই সময় নিয়ে যাবে। এখন যখন হচ্ছে না, সামনে আর আশা করা যায় না, সামনে আরও মাল আসবে, অতিরিক্ত যারা ইনপুট করছে সব মাল আসবে। খাতুনগঞ্জের বাজারে অন্যান্য মশলাতেও কমেছে দাম। ভারতীয় মরিচে কেজি প্রতি 50 থেকে 60 টাকা, দেশি মরিচ কেজিতে প্রায় 50 টাকা কমেছে। হলুদ কমেছে কেজিতে 30 টাকা। আড়তদাররা বলছেন সিন্ডিকেট ভেঙে এখন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন, ফলে পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও কমেছে। মশলার ক্ষেত্রে এই বছর মোটামুটি বাজার খুবই নিচের দিকে। যেমন ধরেন মরিচ যেগুলো আমরা বেচতাম 300-র উপরে, এই মরিচগুলো এখন 230 টাকা। আগে যেরকম ছিল যে কিছু সীমিত কিছু মানুষের যারা আমদানিকারকরা একটা সিন্ডিকেটের মতো একজন কিছু ব্যক্তির উপর নির্ভরশীল ছিল, এখন যে চাইছে সবাই আমদানি করতে পারতেছে, সে কারণে একটা ওপেন একটা বাজার হয়ে গেছে, সে কারণে একটু বাজারটা একটু কমে আসছে বলে মনে হচ্ছে। খাতুনগঞ্জে দৈনিক স্বাভাবিক গড় লেনদেন হয় প্রায় 1,500 কোটি টাকা। উৎসবের মৌসুমে এ লেনদেন ছাড়িয়ে যায় দৈনিক 2,000 কোটি টাকার বেশি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহার সামনে রেখে প্রস্তুত করা হয়েছে 1,35,000-এরও বেশি পশু। কোরবানির পশুর হাটে এবার প্রায় 1,300 কোটি টাকা বেচা কেনার আশা সংশ্লিষ্টদের। তবে অবৈধভাবে ভারতীয় গরু ঢোকা নিয়ে শঙ্কায় খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। ব্রাহ্মণবাড়িয়ার বিলকেন্দুয়াই গ্রামের নবাব এগ্রো ফার্ম ঈদ সামনে রেখে দেশি শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু মহিষ প্রস্তুতে ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। একই চিত্র দেখা যায় জেলার প্রায় সব খামারেই। চলতি বছর জেলায় ছোট বড় মিলে প্রায় 15,000 খামারে পালন করা হচ্ছে দেশি, নেপালি ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু ও মহিষ। একই সাথে রয়েছে ছাগল, ভেড়াও। তবে খামারগুলোতে কিছুটা সংকট রয়েছে ছোট গরুর। খামারিরা বলছেন পশুপালনে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, পশু খাদ্যের দাম ও চিকিৎসা খরচ বিবেচনায় এবার পশুর দামও কিছুটা বেশি থাকবে। তবে সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধভাবে ভারতীয় গরু আসা নিয়েও রয়েছে শঙ্কা। এটি রোধ করা গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। নেপালি গির আছে, এরপর দেশি আছে, সার আছে, এগুলোই আমরা ইনশাল্লাহ চাহিদা বেশি। গত বছর আমরা যেগুলো কিনছি বয়স, মানে যে বয়সের কথা বলতেছি, বয়স আমরা কিনছি মনে হয় যে 1,95,000 যে বয়স কিনছি, এবার কিনছি প্রায় আমরা 2.5 লাখ টাকা দিয়ে। যদি ইন্ডিয়া থেকে এবার গরু না আসে, আশা করি কিছুটা লাভবান আমরা হবো, একটু দামে বিক্রি করতে পারবো। প্রাণী সম্পদ বিভাগ বলছে গরু মোটাতাজা করতে কোনো ধরনের ক্ষতিকারক উপাদান ব্যবহার না করার জন্য খামারিদের সচেতন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যদিও বর্ডারের অনেক অংশ জুড়ে আছে, তাই আমরাও প্রশাসনের সাথে অলরেডি কথা বলেছি এবং সেই হিসেবে আমরা খামারিদের আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ এবার আমরা অবৈধভাবে গরু ঢুকবে না।
ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে কোরবানির জন্য এবার 1,35,635টি পশু প্রস্তুত করা হয়েছে। এ থেকে প্রায় 1300 কোটি টাকার পশু কেনাবেচার আশা প্রাণী সম্পদ বিভাগের। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য গলদা চিংড়ির চাহিদা রয়েছে দেশ বিদেশে। গলদা চিংড়ির সোনালী অতীত পুনরুদ্ধারে জোর চেষ্টা চলছে মৎস্য অধিদপ্তরের। উন্নত জাতের গলদার পোনা উৎপাদন ও চাষের পরিধি বাড়ানো গেলে রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। জসিম পারভেজের তথ্য ছবিতে বিস্তারিত। দেশে বছরে 200 কোটি গলদা চিংড়ির রেণুপোনা চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে নানা সংকটে চাহিদা অনুযায়ী পোনা উৎপাদনে পিছিয়ে রয়েছে হ্যাচারিগুলো। নদ নদীসহ প্রাকৃতিক উৎস এবং প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে আসা নিম্নমানের পোনার উপর চাষিরা নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদনকারীরা। মাদার সংক্রান্ত কোনো একটা রোগের কারণে আমাদের প্রোডাকশন অব্যাহত করতেছে। যে ব্যাকটেরিয়াটা প্লামেন্টিডাস ব্যাকটেরিয়াটা এর আগে এত আক্রমণ করে না। আমাদের এবছরে হ্যাচারিতে প্রায় 50 লক্ষ টাকার উপরে লসে প্রথম প্রোডাকশনে। বিশ্বমান বজায় রেখে দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ির রেণু পোনা উৎপাদন ও চাষাবাদ। আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে, ফলে কর্মেই বাড়ছে রপ্তানির হার। একবার 5000 পোনা নিয়েছি, তো পোনাটা ভালো হয়েছে, সেই ক্ষেত্রে আমি আজকে আবার আসছি পোনা নেওয়ার জন্য। 12 একরের মতো জায়গা, সেটা দেশি বাগদা। মোটামুটি এখন পর্যন্ত যা দেখি তাতে যদি আল্লাহ এইভাবে রাখে তাই ভালোই লাভবান হবে। পার ডে 50 থেকে 1 লাখ 1.5 লাখের উপরে পোনা যাচ্ছে। কিন্তু এই পোনাগুলা মূলত খুলনা, বাগেরহাট, কয়রা, ফকিরহাট, সাতক্ষীরা এইসব অঞ্চলে যায়। দেশে গলদা চিংড়ির বর্তমান গড় উৎপাদন হেক্টর প্রতি 400 থেকে 700 কেজি। মানসম্মত চিংড়ি চাষ ও সম্প্রসারণের সঙ্গে উৎপাদন বাড়াতে কাজ করছে মৎস্য অধিদপ্তর। আমরা চেষ্টা করছি যে আমাদের কলাপাড়া সহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে এই চিংড়ির পিএল আমরা তাদের চাষিদের মাঝে দিয়ে তাদের যে উৎপাদন সেটা বৃদ্ধি করানো এবং তাদেরকে এই চাষ পদ্ধতি থেকে অবহিত করা। এই অল মেল টেকনোলজিটা আমাদের চাষিদের দোরগোড়ায় পৌঁছাতে পারলে, পোনা সরবরাহ নিশ্চিত করতে পারলে আমাদের 1000 কেজি পার হেক্টরে উৎপাদন আমরা বৃদ্ধি পাবে, যার ফলে বাংলাদেশের চিংড়ি শিল্প সোনালী অতীত আবার ফিরে আসবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রণোদনার মাধ্যমে অধিক উৎপাদনশীল গলদা চিংড়ির জাত ও প্রতিষেধক উদ্ভাবন করা, সেই সাথে চাষাবাদে আধুনিক পদ্ধতি ব্যবহারে চাষিদের উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করা জরুরি হয়ে পড়েছে। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে যমুনা নদীর বাম তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষের জীবন। 1.5 মাসে বিলীন হয়েছে 6 কিলোমিটার অংশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টিকেনি একদিনও। এছাড়া গত 5 বছরে প্রায় 500 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ সহ বেশ কিছু প্রকল্প চলমান থাকলেও মেলেনি সুফল। জুয়েল রানার তথ্য ছবিতে বিস্তারিত। একের পর এক ভাঙছে নদীর পাড়, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী তীরের মানুষ। ভাঙনের কবলে কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। চরডাকাতিয়া পাড়ের হাজারি গ্রামের 60 বছর বয়সী মোহাম্মদ হানিফুদ্দিন যমুনার করাল গ্রাসে কমপক্ষে 10 বার বসত ভিটে হারিয়েছেন নদীগর্ভে। নদীর সঙ্গে সংগ্রাম করে জীবনের শেষ সময়ে অনেকটাই ক্লান্ত তিনি। একই অবস্থা পাকরুল গ্রামের ফকির আলীরও। 59 বছরে 31 বার ভিটে বাড়ি হারিয়ে সবশেষ আশ্রয় নিয়েছিলেন গুচ্ছ গ্রামে। যমুনার অব্যাহত ভাঙনে সেই গুচ্ছ গ্রামও এখন ভাঙনের কবলে। আমার বয়সে কমপক্ষে 10 বার বাড়ি ভেঙেছে। ভাঙনের ফলে আমার যে জায়গা জমি, অর্থ সম্পত্তি, জমা জমি যা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখন চলে ফিরে খাওয়ার মতো প্রসেস নাই। ছোট্ট একটা নৌকা বান্ধিছি, ওই নৌকার উপরে বাল বাচ্চার জীবিকা চলছে।
2 দশক ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ আর মাদারগঞ্জের প্রায় অর্ধশত গ্রাম বিলীন হয়েছে নদীগর্ভে। তবে অসময়ের ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। গেল 1.5 মাসে বিলীন হয়েছে 6 কিলোমিটার এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য বাড়িঘর আর ফসলি জমি। এতে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কের দুই পাশে। বাড়ি ঘটে সেরা পাইতেছে না, মাল সামানো অনেকই নদী নিয়ে গেছে গা, গাছপালা সব নিয়ে গেছে গা। আমরা নিঃস্ব হারা হয়েছি। দেশের ভিতরে অনেক স্কুল, মাদ্রাসা, অনেক কিছু ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, সেগুলো সব নদীর আমার চোখের সামনে বিলীন হয়ে গেছে। ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে চলে গেছে, এখন একটা ঘর যে উঠাবে এই টাকা পর্যন্ত নাই। বর্তমানে তীব্র ভাঙনের মুখে 4 ডাকাতিয়া পাড়া হাজারি গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। আর মাত্র 10 থেকে 15 মিটার ভাঙলেই নদীগর্ভে বিলীন হবে প্রাথমিক বিদ্যালয়টি। ভাঙন আতঙ্কে শিক্ষার্থী উপস্থিতি নেমে এসেছে শূন্যের কোঠায়। এছাড়া ভাঙনের মুখে চলাচলের রাস্তা, কমিউনিটি ক্লিনিক সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, তীব্র ভাঙনে 15 দিন আগে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি একদিনও। আমাদের বিদ্যালয়টা একবারে নদীর উপরে, যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়টা চলে যাবে। তো সেটাও যদি নদীর উপরে বিলীন হয়ে যায় তাহলে তো লেখাপড়ার এই অত্র এলাকায় একদম শূন্য হয়ে যাবে। মাসে প্রায় 30 থেকে 40টা বাড়ি নদীর গর্ভে চলে গেছে। বাড়িগুলো সব ব্রিজের ওখানে নিয়ে গেছে, মানে রাস্তায় আছে এখন। ভুট্টা, মরিচ, আখ সহকারে ধান, এগুলা যে হারে নদী ভাঙছে তারা প্রায় 200 একরের মতো জমি চলে গেছে অলরেডি। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা নদীর ভাঙন রোধে গেল 5 বছর ধরে চলছে প্রকল্পের কাজ। 460 কোটি টাকা ব্যয়ে মাদারগঞ্জের 6 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়া মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও বকশীগঞ্জ উপজেলায় চলছে 21 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। তবে 23 কিলোমিটার জুড়ে এখনো কোনো প্রকল্প না থাকায় ভাঙন ঠেকাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা ভাঙন কবলিত জায়গাগুলো চিহ্নিত করেছি। এই সব জায়গার আমার যে বরাদ্দ প্রয়োজন, তার জন্য আমি প্রস্তাবনা দিয়েছি জরুরি ভিত্তিতে কাজগুলো গ্রহণের জন্য। এখন অনুমোদন পেলে সেসব জায়গায় জরুরি ভিত্তিতে বেশ কিছু কাজ গ্রহণ করা হবে। গেল 2 যুগেরও বেশি সময় ধরে ভাঙনের শিকার হয়ে আসছেন জামালপুরের লক্ষাধিক মানুষ। এখন জামালপুর। সরবরাহ স্বাভাবিক থাকায় বরগুনায় সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, বাজারে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। নাফি, আমি যেখানে রয়েছি এটি পাইকারি সবজির বাজার। এই বাজারে আমরা দেখেছি যে সরবরাহ তুলনামূলক কিছুটা বেড়েছে এবং দামও কিছুটা কমেছে। আপনাকে জানিয়ে রাখি যে এই বাজারে যে সবজিগুলো আসে, মূলত এই সবজিগুলো এখানে স্থানীয় পর্যায়ে যে উৎপাদিত সবজি রয়েছে সেই সবজির পাশাপাশি যশোর কিংবা মেহেরপুর থেকে সবজি এই বাজারে আসে এবং বেচা কেনা হয়। তো এইখানে যে বাজারে আজকে সকালে দেখেছি যে প্রতি কেজি সবজিতে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে এবং আজকে এই বাজারে সবচেয়ে কম দামে, মানে এই বছরের সর্বনিম্ন দরে কিন্তু এখানে বেগুন বিক্রি করা হচ্ছে। বেগুন বিক্রি করা হচ্ছে 10 টাকা কেজি দরে। অন্যান্য সবজির ক্ষেত্রে আমরা দেখেছি যে মিষ্টি কুমড়া বিক্রি করা হচ্ছে 16 টাকা কেজি দরে এবং চাল কুমড়া পিস হিসেবে বিক্রি করা হচ্ছে 20 টাকা দরে। এর পাশাপাশি গত সপ্তাহেও কাঁচামরিচ বিক্রি করা হচ্ছিল এই বাজারে 60 টাকা কেজি দরে। আজকে বাজারে বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি দরে। সুতরাং দেখা যাচ্ছে যে সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচের দাম 20 টাকা পর্যন্ত কমেছে। অন্যান্য সবজির ক্ষেত্রেও আমরা দেখেছি যে লাউ পিস হিসেবে বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা দরে, করলা বিক্রি করা হচ্ছে 40 টাকায়, উস্তে বিক্রি করা হচ্ছে 30 টাকায় এবং চিচিঙ্গা বিক্রি করা হচ্ছে 30 টাকা, ঝিঙা বিক্রি করা হচ্ছে 25 টাকা দরে। আর একটি বিষয় যে এই বরগুনার পাথরঘাটা, রূপগঞ্জ এবং কুপগঞ্জ এলাকা যেখানে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়, এই আলুগুলো কিন্তু এই বাজারে এসেছে এবং আলু বিক্রি করা হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি দরে। মিষ্টি আলু বিক্রি করা হচ্ছে 18 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সবজির ক্ষেত্রেই 10 থেকে 20 টাকা পর্যন্ত কেজি প্রতি দাম কমেছে এবং 10 থেকে 50 টাকার মধ্যেই কিন্তু সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে এই বাজারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যারা ক্রেতা রয়েছেন, মূলত এই পাইকারি বাজারে ক্রেতা মূলত খুচরা বিক্রেতারা, তারা এখান থেকে কিনে নিয়ে সবজি বিভিন্ন স্থানে, বিভিন্ন বাজারে কিংবা গ্রামে এবং ভ্যানে করে বিক্রি করেন। তবে এই খুচরা বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু একটি অভিযোগ করছেন। তারা বলছেন যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারের দূরত্ব মাত্র 150 মিটারের মতো। তবে 150 মিটার অতিক্রম করে যখন খুচরা বিক্রেতারা সেই বাজারে
সবজি বিক্রি করেন, তখন কিন্তু প্রতিটি সবজির ক্ষেত্রেই 10 থেকে 20 টাকা বাড়তি দরে তারা বিক্রি করছেন বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করছেন যাতে এই বিষয়টি নজরদারিতে আনা হয়, এবং তারা বলছেন যে এখন যেরকম মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বাজারে, এই ধরনের মনিটরিং ব্যবস্থা যেন চলমান থাকে, তাহলে কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে সব ধরনের সবজির দাম। তো এই ছিল বরগুনা বাজারের সবজি সরবরাহ এবং দরদাম নিয়ে সবশেষ তথ্য। নাফি। বরগুনার সবজির বাজারের খবর জানাচ্ছিলেন জিয়াদ মাহমুদ। এবার জানতে চাই খুলনার ফলের বাজারের খবর। খুলনায় বাড়ছে আমন লিচুর সরবরাহ, পাইকারি বাজারে ফল মিলছে কম দামে। এ নিয়ে আরো জানাতে বড় বাজার ফলের হাট থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, দেশি ফল কি দামে বিক্রি হচ্ছে জানাবেন, আর ভরা মৌসুমে সরবরাহ বাড়লে দাম কি আরো কমার সম্ভাবনা আছে কিনা? নাফি, আসলে দেশি জাতের যে ফল তা বলতে গেলে কিন্তু লিচু আর আম ছাড়া বাজারে তেমন কোনো ফল নেই, এবং এই ফল দুটিকে বর্তমানে কিন্তু নতুন ফল এবং এর আমদানিও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। গতকালকে তুলনায় আজকে লিচুর দাম কিন্তু বেশ অনেকটাই কম রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় বাজারে যে সকালে যে হাট বসে ফলের, সেই হাট থেকেই কথা বলছি আমরা, এবং এখানে কিন্তু আজকে লিচুর যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লিচু আসে এবং সকাল 10টার মধ্যে কিন্তু এখানে লিচুগুলো সব বিক্রি হয়ে যায়, এবং এখানকার বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু এখান থেকেই লিচু সহ অন্যান্য যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনে নিয়ে যায় খুচরা যে বিক্রেতারা রয়েছেন তারা। এখানে কিন্তু পাইকারি মূল্যে বিক্রি করা হয়, এবং আজকে লিচু কিন্তু প্রতি 100 লিচু কিন্তু পাইকারি দরে বিক্রি করা হচ্ছে 400 টাকা করে। এর পাশাপাশি আমও রয়েছে বাজারে, তবে আমের সংখ্যা কিছুটা কম, আমের দামও কিন্তু মোটামুটি কিছুটা বেশি রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যদি আপনাকে একটু আমদানিকৃত ফলের কথা বলি, যে ফলগুলো আপনি দেখছেন যেমন আপেল, আঙ্গুর, মালটা, অন্যান্য যে ফল রয়েছে সব আমদানিকৃত ফলগুলোই কিন্তু দাম বেশ অনেকটাই বেশি রয়েছে, কারণ যেহেতু এখানে বর্তমানে কিন্তু যে মৌসুম, এই মৌসুম কিন্তু এই ফলগুলোর দাম অনেকটাই বেশি থাকে, এখনো পর্যন্ত কিন্তু বেশ বেশি রয়েছে বললে চলে। তবে এই ফলের ক্রেতা কিন্তু অনেকটাই কমে এসেছে, কারণ এখানে কিন্তু যে লিচু বা আম ওঠার পরপরই কিন্তু আস্তে আস্তে এই আমদানিকৃত যে ফলগুলো রয়েছে এগুলোর যে ক্রেতা সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি যদি একটু দামের কথা বলি, যে মালটা কিন্তু প্রতি কেজি মালটা পাইকারিতে বিক্রি করা হচ্ছে 233 থেকে 35 টাকা, যেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে বিক্রি করা হয় প্রায় 300 টাকা। এছাড়াও যে বেদানাটি দেখছেন আপনি, বেদানা কিন্তু আজকে 350 থেকে 380 টাকা পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু খুচরা বাজারে বিক্রি করা হয় 450 থেকে 500 টাকা। মোটামুটি বললে চলে যে আমদানিকৃত যে ফলগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বাজারে পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যায়ে সব জায়গাতেই দাম কিছুটা বেশি রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আমদানিকৃত ফলের যে বাজার সেটি কিন্তু একেবারেই নেমে গেছে, বিশেষ করে ক্রেতা নেই, ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে। এর আগের গত বছর কিন্তু এই সময়ে এই যে ফলের দাম এটি কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এবছর এই ফলের দাম কিন্তু ততটা বাড়েনি। তার মূল কারণ হিসাবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু এই দেশি জাতের যে লিচু এবং আমের সরবরাহ বাজারে বেড়েছে, এর ফলে কিন্তু আমদানিকৃত এই যে ফলগুলো রয়েছে সেগুলোর যে দাম সেটি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু এর ক্রেতার সংখ্যাও কিন্তু অনেকটাই কমে এসেছে। সব মিলিয়ে বললে চলে যে বাজারে সরগম রয়েছে একেবারেই আম এবং লিচু দিয়ে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। নাফি। সহকর্মী রামিম চৌধুরী জানাচ্ছিলেন খুলনার ফল বাজারের দরদাম নিয়ে। এবার একটু নওগাঁয় চলে যাব, সেখানে দুধের বাজারের খবর জানবো। নওগাঁর মহাদেবপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে দুধের দাম। প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এ নিয়ে আরও জানাতে মহাদেবপুর বকচত্বর মোড় থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, দুধের দাম কমায় খামারিদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে দুধ উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত মহাদেবপুর উপজেলা, আর এই উপজেলা এই দুধকে কেন্দ্র করে উপজেলা সদর বকচত্বর মোড়ে একটি দুধের বাজার গড়ে উঠছে, যেখানে প্রতিদিন সকাল 7টার পর থেকে এই বাজারটি শুরু হয় এবং চলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এই 2.5 থেকে 3 ঘন্টার এই বাজারে প্রতিদিন প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো এখানে দুধ বিক্রি হয়ে থাকে। আর দুধ দাম কমার যে কারণটি হিসেবে এখানকার যারা
খামারি রয়েছেন তারা বলছেন যে যেহেতু এখন বর্ষাকাল চলছে, এছাড়া মাঠটা ফাঁকা রয়েছে, অনেকেই যারা রয়েছেন তারা এই ফাঁকা মাঠে গরুকে ছেড়ে দিয়ে পালন করে থাকেন এবং অনেকে খামারি যারা রয়েছেন তারা বেঁধে পালন করে থাকেন। যারা ছেড়ে দিয়ে পালন করে থাকেন যার কারণে আসলে এই ঘাস খাওয়াতে দুধের যে গাঢ়ত্ব ঘনত্ব সেটা অনেকটা পাতলা হয়ে থাকে এবং যার কারণে বলা যায় যে এই দুধের দাম সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমে এসেছে। এখন এই 10 টাকা কমে দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার 50 থেকে 60 টাকা লিটার হিসেবে এখানে দুধ বিক্রি হচ্ছে। এখানকার যারা খামারি রয়েছেন তারা বলছেন যেহেতু হঠাৎ করে এই দুধের দাম কমে এসেছে যার কারণে তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে যারা এখানে প্রায় 10 থেকে 12 জন গোয়াল রয়েছেন তারা এখানে দুধ কিনে তা থেকে ছানা উৎপাদন করেন এবং বিভিন্ন যে মিষ্টান্ন দোকান রয়েছে সেই দোকানগুলোতে তারা ছানা সরবরাহ করে থাকেন। অর্থাৎ এই গোয়াল এখানকার প্রধান ক্রেতা। এছাড়া অনেকে বাসা বাড়িতে এই দুধগুলো তারা কিনে থাকেন খাওয়ার জন্য। তো বলা যায় যে এই উপজেলায় প্রায় 49টি খামার রয়েছে যেখান থেকে বাৎসরিক প্রায় 0.27 লাখ মেট্রিক টন দুধ উৎপাদন হয়ে থাকে। উৎপাদনের তুলনায় এখানে প্রায় 0.31 লাখ মেট্রিক টন দুধ উৎপাদন হয়ে থাকে, অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়ে থাকে এই উপজেলায়, যার কারণে অনেকটা দুধের দাম কমে এসেছে। তবে সামনে যেহেতু কোরবানি ঈদ, এই কোরবানি ঈদ উপলক্ষে দুধের দাম আর একটু কিছুটা বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। তবে যারা খামার রয়েছেন সবশেষ তারা বলছেন যে যদি দানাদার খাবারের দাম কিছুটা কমানো যায় তাহলে তাদের জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে তারা দুধের দাম কিছুটা বেশি পাবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে দুধের দাম নিয়ে সবশেষ। নওগাঁর দুধের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এবারে আন্তর্জাতিক। এবারের কান চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে উঠে এসেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। সবশেষ প্রায় 5,000 নিহত ফিলিস্তিনি শিশুর নাম লেখা টি-শার্ট পরে কান চলচ্চিত্রে সাড়া ফেলেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গাজাবাসীর জন্য এগিয়ে আসতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে দিয়েছেন বিশেষ বার্তাও। এতে প্রশংসায় ভাসছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তৌহিদ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কান চলচ্চিত্র উৎসবে দ্য $6 বিলিয়ন ম্যান শিরোনামের একটি মুভির অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, যেখানে দেখা যায় শার্টের বোতাম খুলতেই বেরিয়ে আসে পরনে থাকা টি-শার্ট। যে টি-শার্টের সামনের অংশে ছোট ছোট করে লেখা রয়েছে প্রায় 5,000 নিহত ফিলিস্তিনি শিশুর নাম, পেছনে লেখা স্টপ ইসরায়েল। জুলিয়ান অ্যাসাঞ্জের এই টি-শার্টে 5 বছরের কম বয়সী 4,986 নিহত ফিলিস্তিনি শিশুর নাম ছাপা রয়েছে, যারা 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার। এই টি-শার্টটি পরে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শক্তিশালী এক বার্তাও দেন জুলিয়ান। এ সময় গাজাবাসীর প্রতি মানবতায় বিশ্ববাসীর দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। নিহত ফিলিস্তিনি শিশুদের নাম ছাপা টি-শার্টটি পরে কান চলচ্চিত্র উৎসবের অতিথিদের মাঝে যেমন সাড়া ফেলেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবিটি পোস্ট করে উইকিলিক্সের প্রতিষ্ঠাতার প্রশংসা করছেন নেটিজেনরা। শুধু জুলিয়ান অ্যাসাঞ্জই নয়, এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথম থেকেই নানাভাবে প্রাধান্য পেয়েছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। ইসরায়েলি বিমান হামলায় নিজ বাড়িতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক ফাতিমা হাসানুর স্মরণে পালন করা হয়েছে শোক, অথচ এই অনুষ্ঠানেই সশরীরে উপস্থিত থাকার কথা ছিল তার। গাজায় তার জীবন নিয়ে দেখানো হয়েছে একটি তথ্যচিত্র, যা দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমান অনেকেই। What I want, and I think what many people want, is for this war to stop and for civilian population not to be targeted like this monstrously. এছাড়াও কান উৎসব শুরুর দিনে গাজা ইস্যু তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন হলিউডের আইকন অভিনেতা রবার্ট ডি নিরো। 2023 সালের 7 অক্টোবর গাজায় শুরু করা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি 53,000 ছাড়িয়েছে, যার বেশিরভাগই শিশু ও নারী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হলে ব্রিটেনের অর্থনীতি আবারও চাঙ্গা হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বরিস জনসনের শাসনামলে যেখানে অধিকাংশ চুক্তি ছিল দ্বিপক্ষীয়, সেখানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দূরত্ব কমানোর পদক্ষেপকে বর্তমান প্রশাসনের সাফল্য হিসেবে দেখছেন তারা। যদিও ইইউভুক্ত দেশগুলোকে যুক্তরাজ্যের জলসীমায় মাছ ধরার অনুমতি দেয়ায় স্থানীয় মৎস্যজীবীদের বিরাগভাজন হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার।
ব্রেক্সিটের পর প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক স্থাপনে রাজি হল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর আশা, ইইউ যুক্তরাজ্য চুক্তি 2040 সাল নাগাদ দেশের অর্থনীতিতে যোগ করবে $1,200 কোটি। রয়টার্সের প্রতিবেদন বলছে 9 বছর পর আয়োজিত যুক্তরাজ্য ইইউ শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব বাবদ $7,000 কোটি ঋণ পাবে যুক্তরাজ্য। চুক্তি অনুসারে ইউরোপের 150 বিলিয়ন ইউরোর যৌথ প্রতিরক্ষা প্রকল্পে অংশ নিতে পারবে ব্রিটিশ কোম্পানিগুলো। এছাড়া এর আওতায় যুক্তরাজ্যের জলসীমায় 12 বছর পর্যন্ত মাছ ধরার অনুমতি পাচ্ছে ইইউর রাষ্ট্রসমূহ। বিপরীতে ইইউর দেশগুলোয় যুক্তরাজ্যের খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে কমানো হবে বিধিনিষেধ। যদিও স্থানীয় মৎস্যজীবীরা মনে করেন ইইউর সঙ্গে চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হবেন খোদ ব্রিটিশরাই। There'll be a lot of farmers in the northeast Scotland and the islands will be lost, wouldn't know what to do. The vast majority of our fishermen will be devastated to see that the industry has been used yet again as a bargaining chip. মৎস্যজীবীদের অভিযোগ ছাড়াও ইইউর সঙ্গে চুক্তির কারণে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে স্টারমার প্রশাসন। বিচ্ছেদ ভুলেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির ফলে যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম কমবে কিনা, কিংবা এই চুক্তির ফলে ব্রিটেনের অর্থনীতিতে $12 বিলিয়ন যোগ হওয়ার সম্ভাবনা কতখানি, এমন প্রশ্ন উঠছে নানা মহলে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইউরোপীয় ইউনিয়ন প্রীতিতে চটে গেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টিও। যদিও ইইউর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপনে সম্মত হওয়ার বিষয়টিকে বর্তমান প্রশাসনের সাফল্য হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। দ্বিপক্ষীয় চুক্তির চেয়ে ইউরোপের একটি জোটের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপন ব্রিটেনের অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে ধারণা করছেন তারা। বিশ্লেষকদের দাবি, এতে করে যুক্তরাজ্যের বাজারে বিনিয়োগ বাড়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। They wanted to have all their dealings just bilaterally with individual member states, and so they avoided as much as possible doing anything that really provided recognition to the European Union. ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের রপ্তানিতে 21% এবং আমদানিতে 7% পতন দেখা যায়। ইইউর সঙ্গে চুক্তির মাধ্যমে বাণিজ্য ব্যবস্থার এই বেহাল দশাও দূর করা সম্ভব বলে আশা করছে ব্রিটিশ সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। চেরি ফুলের সৌন্দর্যে সমগ্র কানাডা যেন এখন স্বপ্নপুরী। রূপ বৈচিত্র্যে পরিপূর্ণ প্রতিটি প্রদেশ, নয়নাভিরাম দৃশ্য উপভোগে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা। বাদ যাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরাও। কানাডা থেকে সহকর্মী সৈয়দ ইফতেখার জানাচ্ছেন বিস্তারিত। প্রকৃতিতে মোহনীয় রূপের ঝলক ছড়িয়েছে চেরি ফুল, সাদা লাল আভায় মেতেছে পত্রপল্লব। চেরির সৌন্দর্যে স্বপ্নপুরী হয়ে ওঠে এই দৃশ্যটি কানাডার। বসন্তের শেষ ভাগে এসে একদিকে রোদ বৃষ্টির খেলা, এরই মধ্যে থোকায় থোকায় ঝুলে থাকা ফুল যেন হয়ে উঠেছে শিল্পীর শিল্পকর্ম বা কবির সাহিত্যের অলঙ্করণ। চোখে শান্তির পরশ বলিয়ে দেওয়া চেরির সৌন্দর্য কানাডার বিভিন্ন প্রদেশেই ছড়িয়ে আছে। পশ্চিমের ব্রিটিশ কলাম্বিয়া থেকে পূর্বের নোভা স্কোশিয়া, সবখানেই ফুলের সৌরভ। মধ্যভাগে টরন্টো তো পুরোটাই ফুলের রাজ্য এখন। প্রথমে এগুলো ছিল সাদা রঙের, এখন সময়ের বিবর্তনে এগুলো গোলাপি হয়েছে এবং ঝরেও পড়তে শুরু হয়েছে। আজকে অনেক ঝরে ঝরে পড়ছে, তো যখন আমি গাছের নিচে বসে থাকছি তখন ঝরে ঝরে আমার গায়ের উপরেও এসে পড়ছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। এপ্রিলের শেষ থেকে বিভিন্ন প্রদেশে ফুটতে থাকে চেরি, জুন পর্যন্ত, যা মায়ার বাঁধনে রাখে আবদ্ধ। জাপান সরকারের দেয়া উপহার, বর্তমানে কানাডার প্রকৃতিতে আশীর্বাদ। এই সময়টা কানাডায় না গরম না ঠান্ডা, বুক ভরে শ্বাস নিতে তাই দর্শনার্থীরা বেরিয়ে পড়েন বিভিন্ন উদ্যান বা খোলা স্থানে। তাই উত্তর আমেরিকায় সব থেকে বেশি বিদেশি পর্যটকও আসেন এই মৌসুমেই। কোটি কোটি ডলার আয় হয় পর্যটন সংশ্লিষ্ট খাত থেকে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শেষ করব এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে কাকরাইলে রাতভর অবস্থান সমর্থকদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।
9 মাসে রাজপথে 5 শতাধিক আন্দোলনে ক্ষুব্ধ নগরবাসী, যান চলাচল বিঘ্নে তীব্র ভোগান্তি, আইনের শান্তিপূর্ণ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। আমাকে হাজার হাজার মানুষে ভোগাইবেন, লাখ লাখ মানুষে ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে নির্মমভাবে এবং শান্তিপূর্ণ প্রয়োগটা যদি না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে। গত কয়েক বছরের তুলনায় এবার কোরবানির আগে মশলা জাতীয় পণ্যের দাম কম। ছোট বড় সব ব্যবসায় আমদানি করায় ভেঙে গেছে সিন্ডিকেট। কোরবানির জন্য পশু প্রস্তুত করতে ব্যস্ততা বেড়েছে খামারিদের। ভারতীয় গরুর চালান ঠেকাতে বাড়তি নজরদারি প্রশাসনের। And that is it. The moment we've all been waiting for. Back-to-back wins against Bangladesh. এবং আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ। শারজায় শেষ ম্যাচে 7 উইকেটে জয় স্বাগতিকদের। শেষ করছে এখন সকাল। সাথে থাকার জন্য ধন্যবাদ।